সত্যিকারের গণতন্ত্র চায় সরকার, যথাসময়ে হবে স্থানীয় নির্বাচন। দায়িত্ব নিয়ে এলজিআরডি মন্ত্রী। ভালো কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। রংপুরে 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জন গ্রেফতার। বিচার দাবিতে মানববন্ধন। সার সংকট ও বাড়তি দামে ক্ষুব্ধ কৃষক। কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়িতে ডিলারের গোদাম ভেঙে 10,000 কেজি লুট, বেশ কয়েক বস্তা ফেরত। বাকিগুলো উদ্ধারের চেষ্টায় পুলিশ। ডিসেম্বরের মধ্যেই 5,000 চিকিৎসক নিয়োগ। প্রতি জেলায় স্থাপন হবে 7টি করে ডায়ালাইসিস শয্যা। নওগাঁ সদর হাসপাতালে অসঙ্গতি, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। ধলেশ্বরী নদী তীরে অবৈধ দখলের মহোৎসব। মুন্সিগঞ্জে অভিযানে 32টি স্থাপনা গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি। জনপদের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অভিযোগ, গেল 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর কথা জানিয়ে বিমানমন্ত্রী বলেন, চলতি বছরই চালু হবে 3rd টার্মিনালের কার্যক্রম। আর পাহাড়ের শান্তি রক্ষায় সবার সম্মিলিত প্রয়াস চান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে এসব কথা বলেন তারা। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় গেল শুক্রবার সম্প্রসারিত হয় মন্ত্রিসভা। 4টি মন্ত্রণালয়ে নতুন পূর্ণমন্ত্রী আর পররাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয় নতুন 2 প্রতিমন্ত্রীকে। দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে এলে অভ্যর্থনা জানান কর্মকর্তারা। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন নীতি নির্ধারকরা। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করার কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া, যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। এদিন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, 16 ডিসেম্বর চালু হবে শাহজালালের 3rd টার্মিনাল, আর অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। 3rd টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলো করব। চিন্তা করেছি যে অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই। কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরি। তিনি বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। সম্প্রীতি, সংহতি, সুষম বন্টন এবং বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল হিসাবে গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে দপ্তর বদল হওয়া মন্ত্রী আফরোজা খানম জানান, সরকারি খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের। মানুষ যাতে নিরাপদ খাদ্য পায় সেটার দিকেও আমরা সবাই লক্ষ্য রাখব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নতুন এলজিআরডি মন্ত্রী। তিনি জানান, যথাসময়ে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারও অফিস করেছেন মন্ত্রণালয়ে। তিনি বলেন, সব ধর্মের অনুসারীরা যাতে নির্ভয়ে তাদের দাবি জানাতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনের প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
সংবিধানের রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কর্মযাত্রা শুরু হলো। দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বেলা 11টায় বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহীর একটি দল বরণ করে রাষ্ট্রপতিকে। দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করতে সকাল থেকেই নেওয়া হয় প্রস্তুতি। পুরো বঙ্গভবন ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তায়। বঙ্গভবনে প্রবেশ করলে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। গার্ড অব অনার শেষে বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে তার অফিস কক্ষে দাপ্তরিক নথিপত্র ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নৌ বিমান বাহিনীতে পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌ বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে নির্দেশনা দেন তিনি। সকালে বিমান বাহিনী সদর দফতরে নির্বাচনী পর্ষদ উদ্বোধন শেষে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার দুপুরে বিমান বাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী নৌ প্রধানকে অভিনন্দন জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে 23 জুলাই খন্দকার মিসবাউল আজিম বাংলাদেশ নৌবাহিনীর 18তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরেই 5000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া প্রতিটি জেলায় 60টি শয্যা নিয়ে ডায়ালাইসিস ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সকালে নওগাঁ সদর হাসপাতালে পরিদর্শনে গিয়ে নানা অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। রোববার সকাল 10টায় কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সদর হাসপাতালের ওষুধ স্টোরের নথি খতিয়ে দেখেন তিনি। এছাড়াও হাসপাতাল ঘুরে দেখে কথা বলেন ভর্তি হওয়া রোগীদের সঙ্গে। এ সময় হাসপাতালের সেবা নিয়ে নানা অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এজন্য চলতি বছর 5000 চিকিৎসক নিয়োগ দিতে সব প্রস্তুতি শেষ করেছে। 17 বছরে কোনো নতুন ডাক্তার নিয়োগ হয় নাই, যেই পরিমাণ আমাদের দরকার। এখন আমরা 5000 ডাক্তার নিতে যাচ্ছি, সকল ফর্মালিটি শেষ হয়ে গেছে। 2500 নার্স নিতে যাচ্ছি, নতুন 2500 ফার্মাসিস্ট নিতে যাচ্ছি। ওভার অ্যান্ড এভাব আরো 2500 নার্স অলরেডি ইন্টারভিউ চলছে পিএসসিতে আরো ডাক্তারদের ইন্টারভিউ চলছে। আমরা আশা করি আগামী 1 বছরের ভিতরে উইল হ্যাভ এ ভেরি গুড বাঞ্চ অফ ডাক্তারস। সরকার প্রতিটি জেলায় 60টি শয্যা নিয়ে ডায়ালাইসিস ইউনিট করবে। এতে আগামীতে রোগীদের আর রাজধানী অথবা দূরে যেতে হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রত্যেকটা জেলা সদর, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা 50 শয্যা করে ডায়ালাইসিস প্রতিস্থাপন করতে যাচ্ছি, যাতে করে টার্সিয়ারি লেভেলে এখান থেকে ঢাকায় রোগীদের না যেতে হয়। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে 60টা ডায়ালাইসিস মেশিন পাচ্ছে। 60টা ডায়ালাইসিস মেশিন ডেলি যদি 3 রাউন্ড করে 180টা রোগীকে ডায়ালাইসিস করতে পারবে আল্লাহর রহমতে। এটা আর 3 মাসও লাগবে না ইনশাআল্লাহ, আমাদের মেশিন টেন্ডার হয়ে যাচ্ছে। নওগাঁ সদর হাসপাতাল নিয়ে গত 12 আগস্ট সময় সংবাদ একটি প্রতিবেদন প্রচার করে। এর পরপরই স্বাস্থ্যমন্ত্রীর এই সফর। সময় সংবাদ, নওগাঁ। একটি দেশকে খুশি করতে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপিও আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে এক সেমিনারে জামায়াত নেতারা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার অভিযোগ করেন।
মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন দেশ বরেণ্য ইসলামিক স্কলাররা। সেমিনারে রাষ্ট্র গঠনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বোত্তম আদর্শ বলে তুলে ধরেন বক্তারা। আমাদের বর্তমান সরকারও অনুষ্ঠানে জামাত নেতারা অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। বর্তমান সরকার তারা সংশোধন চায় সংবিধানের, রাষ্ট্র কাঠামোর মৌলিক কোনো সংস্কার, সংবিধানের মৌলিক কোনো সংস্কার, আমূল কোনো পরিবর্তন তারা চায় না। প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে যখন একটা করে ধোকার মধ্যে ফেলে, তখন আমরা নতুন করে আবার নিশ্চিত হয়ে আসলে যত সংস্কারের কথা বলা হোক, ইসলামী অনুশাসন প্রবর্তন করা ছাড়া আমাদের এই জাতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দেশকে খুশি করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেতার অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, বিএনপি একই পথ অনুসরণ করছে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। পরে রাসূলের জীবনী লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জামাত আমির। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় 31 ভরি স্বর্ণালংকার, বাজার মূল্য প্রায় 75 লাখ টাকা। কক্সবাজারে মালামাল সহ 2 চোরা কারবারি কোস্টগার্ডের জালে। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় রংপুরে প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতারের পর জানা যায় চাঞ্চল্যকর এসব তথ্য। বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শিক্ষক ও শিক্ষার্থীরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করা হয়। শুধু এই বিদ্যাপীঠের সহকর্মীরা নয়, প্রতিবাদে অংশ নেন কারমাইকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও। হত্যাটা হয়েছে, এটার আমাদের প্রতিবাদ চাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি এটার বিষয়ে। খুনি যেই হোক না কেন, আমরা দ্রুত বিচার চাই। চাঞ্চল্যকারী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নিজ ভবনের ছাদে ইয়াবা সেবনে বাধা দিলে উত্তেজিত হয়ে শিক্ষক গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তীর স্ত্রী ছাদে উঠতে গেলে সিঁড়ির মধ্যে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মেয়ে প্রার্থী সিঁড়ির দিকে এগুতে থাকলে গলায় রশি পেঁচিয়ে ও শিশু প্রিয়ম তাদের চিনে ফেলায় তাকেও একই কৌশলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। ঘটনা ভিন্ন খাতে নিতে হত্যার পর মালামাল লুট করে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেয় হত্যাকারীরা। একটা চুরিকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হত্যার শিকার ওই শিক্ষক পরিবার ও অভিযুক্ত 2 তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস একই এলাকা মাছুয়াপাড়ার বাসিন্দা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদামের দরজা ভেঙে 10,000 কেজি সার লুট করেছেন কৃষকরা। কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তাদের। দুপুরে শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত বরাদ্দ পেলেও কৃষকদের সার দিতে গড়িমসি করছিলেন ডিলার মালিক তাইফুর রহমান মুকুল। সকালে দোকানে সারের জন্য ভিড় করেন শতাধিক কৃষক। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দোকান না খোলায় গুদামের দরজা ভেঙে 197 বস্তা ইউরিয়ার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর মধ্যে ফেরত পাওয়া গেছে অন্তত 40 বস্তা ইউরিয়া। বাকিগুলো উদ্ধারে তৎপরতা চলছে। সময়মতো সার না পাওয়ার ক্ষোভ থেকে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির চিত্র অপরিবর্তিত রয়েছে। মূল লাইনে চাপ নেই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সংকটে ভোগান্তিতে যানবাহন চালক ও সিএনজি পাম্প সংশ্লিষ্টরা। ভোরের আলো না ফুটতেই শুরু হয় অপেক্ষা। যাদের জীবিকা চলে গাড়ি চালিয়ে, তাদের সময় থমকে আছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর লাইনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না কোথাও। সংকটের কবলে বন্ধ রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। সকাল থেকেই সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। তীব্র রোদ আর গরমে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে মেজাজ হারাচ্ছেন চালকরা। জীবিকা বন্ধ হওয়ার উপক্রম অনেকের। বাসায় কোনো গ্যাস নাই, পাম্পও গ্যাস নাই। এভাবেই চলতেছে আজকে 2-2.5 মাস হয়ে গেল। কবে যেটা সমাধান হবে তাও তো আমরা জানি না। 3 ঘন্টা অপেক্ষা করার পর আমার গ্যাস যোগে 400 টাকা, 450 টাকা। আর যখন আমরা সিরিয়াল দিয়ে যখন প্রেশার কম থাকে তখন আমার গ্যাস যোগে 200 টাকা, 300 টাকা। গাজীপুরে কোনো পাম্পে ঢোকা যায় না, সব বড় বড় কাভার ভ্যান লাগাই দিয়া মুখ পুরো বন্ধ করে রেখে দিয়েছে, কোনো ছোটো গাড়ি ঢুকতে দেয় না। আমি গাজীপুর থেকে এখানে তেলে চালাই, তারপরে গ্যাসের সিরিয়াল দিছি, এখন 1 ঘন্টা 20-25 মিনিটের মতো হয়ে গেছে। গাড়ির দীর্ঘ সারির কারণে পাম্প সংলগ্ন সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। বিশৃঙ্খলা এড়াতে হিমশিম খাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। সেই সঙ্গে যোগ হয়েছে লোকসানের শঙ্কা। 1/3 সেল হচ্ছে, এই সেলসের যে কমিশনের যে টাকাটা আমরা পাবো তিতাসের কাছে, ওইটাতে আমাদের ইলেকট্রিসিটি বিল দিতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তাছাড়া আমাদের এমপ্লয়িদের বেতন আছে, আনুষঙ্গিক হচ্ছে, মেইনটেনেন্স আছে। এটা মানে আমরা এখন টিকে থাকাই মুশকিল হয়ে গেছে আমাদের। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস নয়, জ্বালানি সংকটের দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা গ্রাহক ও ভুক্তভোগীদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড। কুমিল্লায় গৃহবধূ খুনের দায়ে 3 জনের যাবজ্জীবন। রায় কার্যকরের দাবি পরিবারের। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরের অবৈধ 32টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এতে খুশি স্থানীয়রা। তবে অভিযান চলাকালে স্থাপনা মালিকরা ক্ষুব্ধ হয়ে উঠলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। নদীর অংশে স্থাপনা এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। ধলেশ্বরী নদীর তীরের মুন্সিগঞ্জ লংঘাটের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা দখল করে প্রভাবশালী মহল বিভিন্ন স্থাপনা করে অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিল। রোববার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এতে খুশি স্থানীয়রা। তবে স্থাপনা মালিকদের অভিযোগ, কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে অভিযান চালানো হয়। এ সময় তারা ক্ষুব্ধ হয়ে উঠলে এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গরিবের লাতি দেওয়া উচিত না, তাকে উচিত ছিল যে আপনারা দোকান ভাঙচুর করে অনুমতি দেওয়ার আদেশ দেওয়ার উচিত ছিল। 2টা অসত অফিসারের ম্যাজিস্ট্রেট কথা মতো এই দণ্ডি ভাঙছে, বিআইডব্লিউটিএ জানায় এর আগেও এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু আবারও স্থাপনা গড়ে ওঠে। আর স্থানীয় সংসদ সদস্য বলেন, অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে। 32টির মতো অবৈধ স্থাপনা আমরা এখানে উচ্ছেদ করতে পেরেছি। এই নদীর এখানে জায়গাটাতে পিলারের ভেতরে যে অবৈধ স্থাপনাগুলো ছিল মূলত অস্থায়ী, সেই ধরনের স্থাপনাগুলোকে আসলে আমরা আজকে উচ্ছেদ করেছি। প্রান্তিক জনগণ যেটাকে ভালো বলবে, তারেক রহমান যেখানে অ্যাপ্রিসিয়েট হবে, জাতীয়তাবাদী দল যেখানে প্রশংসিত হবে, ওই কাজটা আমরা ইনশাআল্লাহ করেছি এবং করব। টানা 3 ঘন্টার অভিযানে 32 অবৈধ স্থাপনা উচ্ছেদ করে 1 একর জমি দখলমুক্ত করা হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা 31 ভরি স্বর্ণালংকার সহ 2 চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য 75 লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও এটিএম কার্ড জব্দ করা হয়। কক্সবাজার বিমানবন্দরের পাশে ফিশারিঘাট এলাকা। সন্দেহজনক একটি মোটরসাইকেল থামার সংকেত দেয় কোস্টগার্ডের একটি বিশেষ অভিযানকারী দল। তবে সংকেত উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন 2 আরোহী।
পরে ধাওয়া করে মোটরসাইকেল সহ দুজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি চালিয়ে পাওয়া যায় 31 ভরি স্বর্ণ অলংকার। কোস্টগার্ডের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব স্বর্ণ অলংকারের আনুমানিক মূল্য 75 লাখ টাকা। স্বর্ণ অলংকারের পাশাপাশি আটক ব্যক্তিদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, নগদ 5,742 টাকা, সৌদি আরবের 10 রিয়াল ও 3টি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়। পূর্বেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত আটকের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল স্বর্ণের এই চালান। এর আগে একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন তারা। আমাদের যারা প্রবাসী যারা আছেন তাদেরকে বিভিন্ন প্রলুব্ধ দেখিয়ে তারা এই স্বর্ণের চোরাচালানটি শুল্ক ফাঁকি দিয়ে এরা নিয়ে আসে। আটক আজিম ও ফারুক সদর উপজেলার সফুলদন্ডি এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লালমনিরহাটের আদিতমারিতে বহুল আলোচিত শিশু নন্দিনী রায় হত্যা মামলায় প্রধান আসামি বিধানচন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 2 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মাত্র 2 মাস 8 দিনের মাথায় বিচারিক প্রক্রিয়া শেষে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। রোববার দুপুরে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এই রায় দেন। মামলা সূত্রে জানা যায়, গত 15 জুন আদিতমারির ফলিমারি গ্রামে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিক্ষার্থী নন্দিনী রায়। পরদিন একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় মাটি চাপা দেওয়া তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার হন বিধানচন্দ্র রায়। একটি তুচ্ছ ঘটনার জেরে প্রতিশোধ নিতে নন্দিনীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটি চাপা দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করে। দ্রুত তদন্ত শেষে দেয়া এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনেরা। ফাঁসির কার্যকর্তা যেন হয়। কুমিল্লার লাঙ্গলকোট ছপুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল আলম এই রায় ঘোষণা করেন। ফরিদপুরে 17 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 2 যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করছে এবং রাষ্ট্রপক্ষ মনে করে এই ধরনের রায়ের মধ্য দিয়ে সমাজে এই ধরনের ধর্ষণের ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। 3 মামলার রায়ে ভুক্তভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করলেও দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি এসব অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। মেরুন আহমেদ, সময় সংবাদ। প্রাকৃতিক বিপর্যয়ের পরও মৌলভীবাজারে আউশ ধানের ভালো ফলন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত কৃষকেরা। তবে বাজারে দাম কম হওয়ায় চিন্তিত তারা। কৃষি বিভাগ বলছে, জমিতে পলি পড়ায় এবার আউশের ভালো ফলন হয়েছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। শরতের বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান, যা দেখে আনন্দে ভরে উঠেছে কৃষকের মন। উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত তারা। চলতি বছর অতিবৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে আউশ ধান চাষাবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। তবে জেলা জুড়ে ধানের বাম্পার ফলন হয়েছে, এতে খুশি কৃষক। স্থানীয় পর্যায়ে ধানের বাজার দর সরকার নির্ধারিত দামের চেয়ে কম থাকায় চিন্তিত তারা। বছরে আমি 50-60 হাজার টাকার ধান বেশি খাইয়া দেয়া। সরকার একটা আহ্বান জানাইলাম যে ধানের দামটা বৃদ্ধি করালে আমরা কৃষকরা বাঁচাইবার লাগে। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া চাষের অনুকূলে থাকায় এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আউশ আবাদ হয়েছে। সারের সরবরাহ এবং অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক থাকার কারণে এবছর আমাদের আউশ উৎপাদনটা ভালো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 38,530 হেক্টর জমিতে আউশ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সত্যিকারের গণতন্ত্র চায় সরকার, যথাসময়ে হবে স্থানীয় নির্বাচন। দায়িত্ব নিয়ে এলজিআরডি মন্ত্রী। ভালো কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। রংপুরে 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জন গ্রেফতার। বিচার দাবিতে মানববন্ধন। এবং সার সংকট ও বাড়তি দামে ক্ষুব্ধ কৃষক। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে 10,000 কেজি লুট, বেশ কয়েক বস্তা ফেরত। বাকিগুলো উদ্ধারের চেষ্টায় পুলিশ। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। যশোয়া, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।